গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সরস্বতী পূজা, প্রত্যেক বছরের মতনই আমাদের বাড়িতেও এই বছর সরস্বতী পূজা হচ্ছে। আর ওই হলো দূরে আমার বোনের গোপাল, বোন তাকে সাথে করে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। তো ওরও আজকে পুজো হবে বাড়িতে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হলো যে আমি পুরো ভিডিওটাই প্রায় বলতে পারো ভয়েস ওভারের মধ্যে দিয়ে করব, তার কারণ অরিজিনাল সাউন্ড আমি রাখতে পারিনি। আমাদের ক্লাবে পুজো হচ্ছে, প্রচুর পরিমাণে লাউড মিউজিক বাজছে, তো কপিরাইট চলে আসবে, তো সেই ভয়ে আমি সাউন্ড রাখতে পারিনি। তো একটু একটু কষ্ট করে আর কি আমার গলার আওয়াজটা তোমরা শোনো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে গোপালের সেবা করছে আমার কাকিমা, আমার কাকিমার গোপালের প্রচুর শখ, মানে গোপাল খুব ভালোবাসে। কিন্তু আমাদের বাড়িটা তো তোমরা দেখেছো, মাটির বাড়ি, আর ওপরেতে ঠাকুর রাখার ঠাকুর ঘর আছে, কিন্তু সেখানে প্রচণ্ড ইঁদুরের উৎপাত। তো সেই জন্যই আর কি গোপাল আনা হয়নি, মানে গোপাল এখনো আসেনি আমাদের বাড়িতে। তো সেই জন্য কাকিমার খুব আক্ষেপ, কিন্তু কাকিমার প্রচণ্ড শখ যে কাকিমা গোপাল নেবে, গোপালের সেবা করবে। আর শুধু গোপাল নিলেই তো হয় না, তাকে একটা বাচ্চা মানে একদম ছোট্ট বেবির মতো কেয়ার করতে হয়, তো সেটা এখানে তো সম্ভব হয় না। তো সেই জন্য বলেছে যে যখন আমাদের পাকা বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, ঠাকুরের জন্য একটা আলাদা বাড়ি, মানে বাড়ি বলতে ঘর, একটা আলাদা রুম হবে আর কি, ঠাকুর ঘর। তো সেই ঠাকুর ঘরে যখন সব কিছু ফিনিশ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে, তখন গোপাল আসবে। তো কিন্তু কাকিমার তো প্রচুর শখ যে গোপাল সেবা করবে, তো সেই জন্যে কাকিমা বলছে যে পলির গোপালটাকে আজকে আমি সেবা করবো, মানে ধরো স্নান করানো, ড্রেস চেঞ্জ করানো, ভোগ দেওয়া, এই সমস্ত কিছু। তো কাকিমা এখন সেটাই করছে। পলির স্নান হয়ে গেছে, মা তো সেই ভোরবেলা থেকে পুজোর জোগাড় করছে, কারণ আমাদের এখানেতে না খুব সকাল সকাল করে পুজো হয়ে যায়। ওই ধরো তোমার 8টা সাড়ে 8টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানেতে সেটা হয় না। আমার শ্বশুরবাড়ির ওখানে 1 বছরই আমি বিয়ের পর থেকে ছিলাম, যদিও পুজোর পর আমি আবার বাপের বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু পুজোটা যেহেতু ওখানেতে কাটিয়েছি, তখন যেন আমার শ্বশুরবাড়িতে পুজো হয় ম্যাক্সিমাম পুজো দুপুর 12টার পর, মানে 12টার সময় তো শেষ হয় এরকম মতো হয়, বা শুরু হয়, মানে 12টা না বাজলে পুজো স্টার্টই হবে না। কিন্তু আমাদের এখানেতে সেটা না, আমাদের একদম সকালবেলায় পুজো শুরু হয়ে যায় বা পুজো শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু খুবই ভালো, সকালবেলায় শুরু হয়ে যাওয়া বা সকালবেলাতেই পুজো হয়ে যাওয়াটা। কারণ কি বলতো, সরস্বতী পুজোর দিনে সমস্ত বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা উপোস করে থাকে, যতক্ষণ না মা সরস্বতীর পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছে, ততক্ষণ তো খাওয়া যায় না। তো সেই জন্য মানে আমার শ্বশুরবাড়ির ওখানটা তো খুব চাপের, কিন্তু এখানে তো একদম নিয়মটা একদম ঠিকঠাক। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি ছোটবেলা থেকে আর কি এটাই দেখে আসছি। গোপালকে সুন্দর করে স্নান করিয়ে, আঁচলেতে মুখ মুছিয়ে, তার গা মুছিয়ে দিয়ে ভালো করে এখানে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিল। আর যেখানে সরস্বতী ঠাকুরটা পেতেছে, ভাইয়ের আর পলির বই দিয়ে, কুলজোড়া, জবশিস, যা রকম ভাবে আর কি, যত রকম ভাবে আর কি সাজানো যায় তত রকম ভাবে সাজিয়েছে, আর তারই সামনে গোপালকে রেখেছে। আমাদের ব্রাহ্মণ দাদা চলে এসেছে পুজো করতে। তবে কিছু একটা কথা বলি তোমাদেরকে, আমারও এই বছরে তো আমার আর কি ওই কি বলে অঞ্জলি দেওয়াটা হলো না। তার কারণ অশ্মি, এই ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। ভেবেছিলাম সকাল সকাল স্নান করে নেব, কিন্তু অশ্মি উঠলো, অশ্মিকে খাওয়ানো, ওকে রেডি করা, ওকে পরিষ্কার করা, এটা ওটা করতে করতেই ভাবলাম যে স্নান করব। কিন্তু আমার মানে ভাই স্নান করেছে, তারপর আমার বোন স্নান করেছে। বোন স্নানটা মানে জাস্ট একটু আছে আর কি, 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখনই ব্রাহ্মণ চলে আসে। তো মা বলে যে তুমি আর 2 ঘর ঘুরে এসো, ঘুরে এসে তারপরে তো আমাদের বাড়িতে পুজো করো। তো সেই ভয়ে আমি স্নান করতে পারিনি। কিন্তু ওই যে ব্রাহ্মণ আসার সময়টা, ওই মাঝখানে গ্যাপে হয়তো যতটুকু সময় ছিল ততটুকু সময় আমার স্নান হয়ে যেত। কিন্তু ওই আমি যদি স্নান করতে শুরু করি, সেই সময়তে যদি ব্রাহ্মণ এসে পুজো স্টার্ট করে দেয়, তো তাহলে আমি কি করব। তো কিছু করার নেই, মা সরস্বতী যদি না চায়, তাহলে মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হয় না, মা যা চান তাই হবে। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আমার, কিন্তু কি করব, দূরে বসে ভিডিও করছিলাম তোমাদেরকে, মানে এই মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করছিলাম। আর দূরে বসে ঠাকুর আর কি যে সমস্ত মন্ত্র আর কি বলছিলেন, মানে ব্রাহ্মণ মশাই যিনি পুজো করছেন, উনি যে সমস্ত মন্ত্রগুলো বলছিলেন, আমিও দূরে বসে সেই সমস্ত মন্ত্রগুলি আর কি মনে মনে বলছিলাম, আর মনে মনে মাকে ডাকছিলাম। আর অশ্মিকে তো মায়ের কোলে বসিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখছো অশ্মি ওখানেতে বাবু হয়ে বসে মায়ের কাছে পুজো দেখছে। পলির সামনে বসে ভাই পরেছে একটা কত সুন্দর পাঞ্জাবি। তবে একটা কথা বলি, তোমরা পরে পরে ভিডিওগুলোতে সবকিছুই দেখতে পাবে। এই ভিডিওটা মানে এই পুজোটা হয়ে যাবার পরে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটা কাণ্ড করেছি, সেটা প্লিজ তোমরা কেউ মিস করো না, কারণ জীবনে প্রথমবার আমি এরকম একটা কাজ করেছি।
তো সেটা ছাড়ো, এখন তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আমাদের বাড়িতে পুজো দিতে এসেছে ওই কাকিমা আর জেঠিমা, মানে আমাদেরই ফ্যামিলি, পাশের বাড়ি। বাড়িটা পাশাপাশি হলে কি হবে, আমাদেরই তো ফ্যামিলি। তো জেঠিমা আর কাকিমা এখানে তো পুজো দিতে এসেছে, জেঠিমা এখনো পর্যন্ত আসেনি, তো ডেকে এসেছিলাম। তো বললো যে একটু পরে আসছে। আর ওই যে আমার মেয়ে কিছুতেই থাকবে না। আর অস্মির তোমাদেরকে একটা কথা বলি, অস্মি যত বড় হচ্ছে তত যেন মায়ের প্রতি টান বাড়ছে, মানে আমার প্রতিও টান বাড়ছে, কেন জানি না। যখন ছোট ছিল তখন কিন্তু এরকম করতো না, কিন্তু এখন আমাকে দেখলে কারো কাছে থাকতেই চায় না, কেন জানি না। তখন মা বলছে কি যে ওর বড় হলে মায়েদের প্রতি টানটা একটু বেশি হয়। তো জানি না কথাটা ঠিক না ভুল, কিন্তু যেটা দেখছি যে হ্যাঁ সত্যি টানটা একটু যেন বেশিই হচ্ছে। তো এখানে থেকে মনি অস্মির কোলে নিল, কিন্তু সামনেতে যেহেতু ধূপ আর প্রদীপ রাখা ছিল, তো সেই জন্য আমি বললাম যে না, সরিয়ে রাখ, কারণ অস্মি তো প্রচন্ড দুষ্টু ছটপটে, তো বাই চান্স হাত দিয়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। এর আগে দুবার প্রদীপের হাত পুড়ে গেছে, হ্যাঁ এতটাই আমাদের দুষ্ট অস্মি। তো এখন পুষ্পাঞ্জলি শুরু হবে। তো এখানেতে সবাই মানে ওই কপালেতে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা সবকিছুই দিচ্ছিল, কিন্তু আমার কি বলবো, দেখছিলাম আর আমার মনটা খুব খারাপ করছিল যে আমি দিতে পারছি না, আমি করতে পারছি না। কিন্তু কি আর করা যায়, মানুষের মনের ভক্তিটাই আসল। মন থেকে যদি মাকে ডাকা হয় তাহলে আর কি করবো, কিছু বলার নেই। আমি জানি তোমাদের আমার ভয়েস ওভারে কথা বলতে একটু বা শুনতে একটুখানি তোমাদের বিরক্তি ভাব লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। এত পরিমাণে লাউড মিউজিক বাজে, তোমাদের আমি কি বলবো। তো অরিজিনাল সাউন্ড মানে অসম্ভব রাখা। ওই যে জেঠিমা চলে এলো, আমাদেরই জেঠুমা, তো ঠিক সময়তে এসেছে। এরপরে আর কি অঞ্জলি শুরু হবে। তো সবাই মিলে এখন পুষ্পাঞ্জলি দেবে সবাই একসাথে, তার সাথে সাথে আমার মেয়েটাও দেবে। এর আগের বছর অস্মি একদম ছোট্ট ছিল, তো মা ভেবেছিল যে অস্মিকে কোলে নিয়ে পুষ্পাঞ্জলি দেবে। আর অস্মির জন্যই কিন্তু এই সরস্বতী পাতা বা সরস্বতী পুজো যেটা, সেটাই মরাইয়ের প্রাসাদে রাখা হয়েছে। তার কারণ হলো অস্মি এর আগের বছর তোমরা দেখেছো, বা বিভিন্ন ধরনের যে বিশ্বকর্মা পুজো বা যাই হোক না কেন আমাদের দাওয়াতে হয়, মানে যে বারান্দাটা মাটির, তো সেখানে হয়। কিন্তু অস্মি যেহেতু এখন হাঁটতে শিখেছে, ও কোনো কিছুই আর রাখবে না। মাকে বলেছিলাম যে মা তুমি যদি দাওয়াতে পাতো তাহলে কি করবে, তো ওই অস্মি হয়তো ঘট একদিকে নিয়ে ছুটছে, একদিকে বই টই নিয়ে চলছে, মানে সরস্বতী পুজোর পরেই সরস্বতী উঠিয়ে ফেলবে। তো সেই জন্যই বাধ্য হয়ে ওখানেতে মরের ওখানেতে রাখা। সবাই মিলে কি সুন্দর জোর হাত করে এখানেতে অঞ্জলি দিচ্ছে। মা সরস্বতী সবাইকে বুদ্ধি দিক, বিচার বিবেচনা করার ক্ষমতা দিক, সবাইকার জ্ঞান বিস্তার করুক। জ্ঞানের দেবী তো এমনি এমনি বলা হয় না। তো মা সরস্বতী দেবী সবারকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, বিদ্যা বুদ্ধি বিবেচনার বোধ সবকিছু দান করুক। তো চলো অস্মিকে এখানে দেখো, অস্মি এখানে বলছি নম করো নম করো, তো অস্মি এখানে নম করছে। আর সবাই এখানেতে কি সুন্দর করে অঞ্জলি দিচ্ছে। তোমাদের দাদা ভাইয়েরও আজকে আসার কথা আছে। তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম গতকাল রাত থেকে তুমি কিন্তু একদম সকাল সকাল আসবে, কারণ আজকে তুমি আমাকে একটু ছেড়ো, আর তুমি সবসময় আজকে মেয়েকে নিয়ে থাকবে। আমি তো সবসময় প্রত্যেক দিনই মেয়েকে নিয়ে থাকি, তো আমি তো সেরকম ভাবে নিজের দিকে কোনো খেয়ালই রাখতে পারি না। আর অস্মিকে নিয়ে যদি আমি আজকের দিনে থাকি, তো আমার সাজা গোজা কোনো কিছুই হবে না। তো আমার আর আমার বোনের প্ল্যান ছিল যে আমরা শাড়ি পরবো, শাড়ি পরে একসাথে বসে পুষ্পাঞ্জলি দেবো, কিন্তু আমার যেহেতু স্নান করার আমি কোনো স্কোপই পাইনি, তো সেই জন্য বোন বললো যে বোনও আজকে এখন এই মুহূর্তে শাড়ি পরবে না, আমি যখন শাড়ি পরবো তখন শাড়ি পরবে। গতকাল রাত থেকেই আমরা শাড়ি, এর সাথে কি পরবো, ফুল টুল সমস্ত কিছু আর কি রেডি করে রেখেছি। আর কাকিমা তো আজকে সকালে বোনের ব্লাউজ ফিটিং সমস্ত কিছু করে দিয়েছে। কিন্তু কি বলবো, তো এক প্ল্যান করে রেখেছিলাম আর এক প্ল্যান হচ্ছে। কিন্তু সবাইকে এরকমভাবে অঞ্জলি দিতে দেখে আমারও মনটা প্রচণ্ড শান্তি পাচ্ছিল যে হ্যাঁ সবাই মিলে একসাথে কি সুন্দর ধীরে সুস্থে অঞ্জলি দিচ্ছে। আর ওই যে কাকিমা জেঠিমাকে তোমরা দেখছো, আমরা যখন ছোট ছিলাম একদম, তখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, তখন কিন্তু ওনাদের বাড়িতে, তখন ওরা জয়েন্ট ফ্যামিলিতে ছিল, তখন ওনাদের বাড়িতে এরকম সরস্বতী পুজো হতো এইভাবে সেজে, মানে সাজিয়ে আর করে। তো আমরা সবাই মিলে পুজো দিতে যেতাম, মানে আমাদের বাড়ি থেকে পুজো দিতে যেতে হতো ওনাদের বাড়িতে, আর আমরা ওনাদের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে আসতাম। কিন্তু এখন দেখো আজকে এতগুলো বছর পর সেটা উল্টে গেছে। এখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো পাতা হয়েছে, আর সরস্বতী পাতা হয়েছে, আর ওনারা এসেছেন আমাদের বাড়িতে অঞ্জলি দিতে। এখানে সবাইকার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে শুধুমাত্র যে দক্ষিণা দিতে হয়, কারণ জোনা পিছু মানে মাথা পিছু বলতে পারো, যারা যারা অঞ্জলি দেয় তাদেরকে প্রত্যেককে টাকা দিতে হবে। আর এখানে
কয়েন দেখাচ্ছে আমার বোন। কারণ দক্ষিণা যে টাকাটা দেওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কোনো এই অঞ্জলি দেওয়ার পর যে দক্ষিণাটা দেওয়া হয়, গুরু দক্ষিণা যেটাকে বলে, তো সেটা একটু কয়েন দিয়ে দেওয়া হয়। 16 আনা বলে একটা কথা আছে, তো সেজন্য কয়েন দিয়ে দিতে হয়। তো সবাইকে এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে সবাই মিলে প্রসাদ নেবে। তো এমনি এমনি সবাই চলে যাচ্ছিলো, কিন্তু মা শেষকালে সবাইকে প্রসাদ দিয়েছে। এমনকি আমাদের বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করছে, তো তাদের সবাইকেও প্রসাদ দেওয়া হয়েছিল। আর এই হলো আমাদের পুরো সরস্বতী পুজোর জান প্রাণ সবকিছু। সেটা হলো আমাদের এই গোটা সিদ্ধ। তো গোটা সিদ্ধর অ্যারেঞ্জমেন্ট কালকে হয়েছিল, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের এখনকার গোটা সিদ্ধ, যেটা সকাল থেকে ঠাকুমা আমার বানিয়েছে। স্পেশালি আমার ঠাকুমা এত বয়সেও এই গোটা সিদ্ধটা বানিয়েছে। আমরা এখানে গোটা সিদ্ধ বলি না, বলি সিজনে। সিজনে হচ্ছে প্রাণ প্রাণ, সরস্বতী পূজার প্রাণ। তার সাথে ছিল চপ, তার সাথে ছিল মুড়ি। এটাই আমাদের সকালের জলখাবার। এরপরেই সেই ফাইনাল মোমেন্ট, আজকে সরস্বতী পুজো, তার সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে। গোলাপ আর চকলেট পলিকে আমি আগের দিন থেকে আনিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম এইভাবেই তোমাদের দাদাভাইকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু এইভাবে যে প্রপোজ করব এটা একদমই মাথায় ছিল না। হঠাৎ করেই মাথায় আসে যে চলো তোমাদের দাদাভাইকে প্রপোজ করাই যাক ফর দ্য ফার্স্ট টাইম। তোমাদের দাদাভাই প্রচন্ড আনরোমান্টিক বর একটা। তো কি করব, আমার মনের মধ্যে অনেক কিছু এক্সপেকটেশন থাকে, কিন্তু সেগুলো তো তোমাদেরকে আমি লাইভেও বলেছি। কিন্তু সেগুলো যখন ওর মধ্যে দিয়ে আমি কখনো কখনো পাই না, বা বলে বলে আমাকে আদায় করতে হয়, তখন কি করব? যখন বলে বলেও হয় না, তখন নিজেকেই এগিয়ে যেতে হয় লজ্জা শরমের মাথাকে আর কি। মানে লজ্জা শরম সবকিছু দূরে সরিয়ে রেখে চলো, বর তো করবেই না, বউ হয়েই এগিয়ে যায়। তোমাদের দাদাভাই প্রচন্ড সাই, প্রচন্ড সাই। তো ওর এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার বোন ভিডিওটা করছে, তো ও পিছন থেকে অনেক কিছু কমেন্ট করছিল, যেটা আমি দিতে পারছি না। যদি অরিজিনাল ভয়েস ওভারটা, অরিজিনাল যে সাউন্ড, সেটা যদি দিতাম, তাহলে তোমরা অনেক ভালো মজা পেতে বা বুঝতে পারতে। কিন্তু কি আর করবো, প্রচন্ড লাউড মিউজিক বাজছিল। তোমাদের দাদা ভাই আমার জন্য একটা গোলাপ নিয়ে এসেছিল, যেটা বলেছিল রুমের মধ্যে দেবে, কিন্তু আমি ওকে জোর করে বাইরে টেনে নিয়ে এসেছি। ও এত সাই, এত সাই, বলে তোমাদের আমি কি বলবো। তারপরে যখন আমাকে গোলাপটা দিতে যায়, আমি ওকে বলি আমি যেভাবে তোমাকে প্রপোজ করলাম ওইভাবে করো, কিন্তু ও কোনো মতে রাজি হয়নি। আমি কোনো মতে ওকে দিয়ে করাতে পারিনি, কোনো মতেই না, কারণ ও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। আর একটা কথাই বলছিল, তোমার ভিডিও পুরো দেশ দুনিয়ার লোক দেখবে, আমি চাই না এইভাবে সবাই মিলে দেখুক। মানে কতটা মানে সাই তোমরা ভাবো। আমি একটা মেয়ে হয়ে দেখো ওর পিছনে আমি রীতিমতো টেনে ধরছি যে না, তোমাকে ওইভাবেই আমাকে প্রপোজ করতে হবে, ওইভাবেই গোলাপ দিতে হবে, নাহলে আমি নেবো না। কিন্তু কোনো মতেই সেটা করতে রাজি না। আমার মতো কার কার এরকম অবস্থা হয়েছে আমাকে জানিও।